রঘু ডাকাত বাংলার ইতিহাসের এক এমন চরিত্র যার নাম শুনলে কেঁপে উঠত ব্রিটিশ আর জমিদারদের বুক। কিন্তু অবাক করা বিষয় হলো রঘু ছিল এক দরিদ্র কৃষক পরিবারের ছেলে। না ছিল তার কাছে কোনো বন্দুক, না ছিল তার কাছে কোনো তলোয়ার, কিন্তু তবুও তার এক গর্জনে কেঁপে উঠত পুরো বাংলা। রঘুর নিজের রক্তে লেখা চিঠি যদি কোনো জমিদারের হাতে একবার এসে পৌঁছাতো, তবে সেই জমিদারের হৃদস্পন্দন প্রায় দুগুণ বেড়ে যেত, শুকিয়ে আসতো গলা। কিন্তু এত ভয়ঙ্কর একজন ডাকাত হওয়ার পরেও রঘুর শেষ জীবন কেটেছিল এক সাধক রূপে। আসুন ঘুরে আসি বাংলার ইতিহাসের এক বিপ্লবী ডাকাতের জীবন থেকে, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। প্রায় 200 বছর আগের কথা। তখন পুরো বাংলা তথা ভারতবর্ষ শাসন করছে ব্রিটিশরা। বাংলার বুকে তখন জন্ম নিয়েছিল এক কিংবদন্তি, যার নাম রঘু ঘোষ। রঘু জন্মেছিল সাধারণত তখনকার এক দরিদ্র কৃষক পরিবারে, তাই তার বাবাকে সাধারণভাবেই চাষবাস করে দিন চালাতে হতো। সে সময় ব্রিটিশরা বাংলার প্রায় প্রতিটা চাষিকে নীল চাষের জন্য বাধ্য করত, কারণ তখন বাংলার কোনো কৃষকই নীল চাষ করতে চাইতো না। আসলে কোনো জমিতে যদি একবার নীল চাষ করা হতো, তবে সেই জমির উর্বরতা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেত। পরের বার আর অন্য কোনো ফসল চাষ করলে তা একদমই হতো না। ব্রিটিশদের এই অত্যাচার দেখে একদিন রঘুর বাবা কৃষকদের মধ্যে থেকে ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠে। এটা ইংরেজদের চোখে পড়ায় তাদের খুব একটা ভালো লাগেনি, কারণ ইংরেজরা ভেবেছিল একটা সাধারণ কৃষক যদি তাদের বিরুদ্ধে গর্জে ওঠে আর তারা যদি তাকে কিছু না বলে, তবে একদিন সমস্ত কৃষকরাই তাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করবে। তাই এক রাতে ব্রিটিশদের পেয়াদারা এসে রঘুর বাবাকে নীল কুঠিরে তুলে নিয়ে যায়, আর সেখানে চলে রঘুর বাবার উপর অকথ্য অত্যাচার। একসময় রঘুর বাবা এই অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ মৃত্যুর কোলে ঢুলে পড়ে। পরের দিন সকালে দেখতে পাওয়া যায় রঘুর বাড়ির সামনের একটা গাছে রঘুর বাবার মৃতদেহটাকে ইংরেজরা ঝুলিয়ে দিয়ে গেছে। সাধারণভাবেই রঘু আর তার পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু যখন রঘু তার বাবার চিতায় আগুন দিতে যায়, তখন তার মনেও জ্বলে ওঠে এক প্রতিশোধের আগুন, যা ভবিষ্যতে বহু ইংরেজকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। রঘু ছোটবেলা থেকে লাঠি খেলায় প্রচুর পারদর্শী ছিল, তাই তার জীবনের লক্ষ্য পূরণের জন্য বড় হয়ে সে লাঠিকেই অস্ত্র হিসেবে বেছে নেয়। তবে এবার শুধু সে একা নয়, বরং তার বয়সী আরো বহু ব্রিটিশদের দ্বারা শোষিত পরিবারের ছেলেরাও তার সাথে ইংরেজদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয়। তৈরি হয় লাঠিয়াল বাহিনী। এরপর শুরু হয় ব্রিটিশদের ধন সম্পদ লুট, জ্বালিয়ে দেওয়া হয় অসংখ্য নীলকুঠি, আর তার সাথে পুড়িয়ে মারা হয় ব্রিটিশদেরও। তবে এই অত্যাচার ব্রিটিশ অবধি সীমিত ছিল না, ধীরে ধীরে এটা ছড়িয়ে পড়তে থাকে ভারতবর্ষের বিভিন্ন অত্যাচারী জমিদারদের উপরেও। তবে রঘুর ডাকাতি করার স্টাইলটা ছিল একটু অন্যরকম। প্রথমে সে তার নিজের রক্ত দিয়ে চিঠি লিখে ডাকাতির সময় ও তারিখ জমিদারদের জানিয়ে দিত। তারপর সে সময় মতো রঘু আর তার দলবল ডাকাতি করতে যেত। তখনকার সময়ে ধীরে ধীরে রঘু ব্রিটিশ ও জমিদারদের জম হয়ে উঠতে থাকে, আর অন্যদিকে গ্রামের সাধারণ মানুষের কাছে রঘু হয়ে ওঠে এক কিংবদন্তি চরিত্র। কারণ রঘু অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের কাছ থেকে যে সমস্ত ধন সম্পদ লুট করত, তার প্রায় সমস্তটাই গরিব ও সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিত। ক্রমে রঘু ঘোষ থেকে তার নাম হয়ে ওঠে রঘু ডাকাত। তখনকার সময়ে বাংলার বুকে রঘু ডাকাত ছাড়াও আরো বহু ডাকাত দাপিয়ে বেড়াচ্ছিল। তাই ইংরেজরা বাংলার প্রায় প্রতিটা এলাকায় এর মোকাবিলার জন্য থানায় থানায় একটি করে ডাকাত ধরার আলাদা দপ্তর তৈরি করে। পুলিশের প্রভাব একটু বাড়তে শুরু করলে রঘু আর তার দলবল কিছুদিনের জন্য গা ঢাকা দেবে বলে ঠিক করে। সেই মতো সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, আর রঘু আর তার ভাই বিধুভূষণ আশ্রয় নেয় দেবীপুরের পাশের এক জঙ্গলে। তারা ঠিক করে ওই জঙ্গলে তারা একটি গ্রাম তৈরি করবে। সেই মতো এক রাতে তারা ওই জঙ্গলে নিয়ে আসে 5টি ব্রাহ্মণ পরিবারকে। তৈরি হয় এক গ্রাম, যার নাম রাখা হয় নিশিনগর। এক রাতে রঘু ঘুমাচ্ছিল, হঠাৎ সে স্বপ্নে দেবী কালীকে দেখতে পায়। সেই দিন মা কালী রঘুকে নাকি স্বপ্নে বলেছিল নিশিনগর গ্রামে মা কালীর প্রাণ প্রতিষ্ঠা করার জন্য। এই আদেশ পেয়ে রঘু সেই রাতেই মা কালীর একটা মূর্তি প্রতিষ্ঠা করে। এরপর থেকে প্রতিদিনই রঘু মা কালীকে পুজো করত এবং ভোগ হিসাবে দিত ল্যাটা মাছ পোড়া। রঘু মনে করত কালী পুজো করে যদি সে ডাকাতি করতে যায়, তবে কেউই তাকে বাধা দিতে অথবা ধরতে পারবে না। তাই সে যখনই ডাকাতি করতে যেত, তার আগে সে মা কালীকে পুজো করত। তখনকার সময়ে সাধারণত বেশিরভাগ মানুষই পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। এমনই যখন কোনো জমিদার অথবা অত্যাচারী লোক দেবীপুরের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেত, তখন রঘু ডাকাতের দলবল তাকে আটক করে রাখত, আর কোনো পূর্ণতিথিতে অথবা অমাবস্যার রাতে মা কালীর সামনে ওই ব্যক্তিকে বলে দিত। রঘু মনে করত এতে নাকি মা কালী খুশি হতো, কিন্তু তার এই ভুল ধারণা একদিন ভেঙে দেন মা কালীর সবচেয়ে বড় ভক্ত স্বয়ং রামপ্রসাদ। একবার রামপ্রসাদ দেবীপুরের জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রঘু ডাকাতের দলবল রামপ্রসাদকে কোনো অত্যাচারী জমিদার
জমিদার ভেবে হার এড়ে করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখন তারা দেখে যে ওটা একটা সাধারণ মানুষ, তখনও কিন্তু তারা রামপ্রসাদকে ছাড়েননি, কারণ অমাবস্যার দিন ঘনিয়ে আসছিল আর অন্যদিকে তারা নরবলির জন্য কোনো জমিদারকেও পাচ্ছিল না। তাই রঘু ডাকাত ঠিক করে রামপ্রসাদকে এই মা কালীর সামনে বার বলি দেওয়া হবে। সেই মতো অমাবস্যার রাতে যখন রামপ্রসাদকে মা কালীর সামনে বলে দিতে যাওয়া হবে, তখন রামপ্রসাদ হঠাৎ হাঁড়ি কাঠে মাথা রেখে মা কালীর একটা গান করতে শুরু করে। আর রঘু দেখতে পায় রামপ্রসাদের শরীর থেকে এক উজ্জ্বল আলো বের হচ্ছে। এই দেখে রঘুর চোখ সাথে সাথে জলে ভিজে যায় আর রঘু ডাকাত শ্রী রামপ্রসাদকে মুক্ত করে দেন। তারপর থেকে রঘু ডাকাত আর কখনো নরবলি দেননি। একবার রঘু ডাকাত ডাকাতি করে ফিরছিল, হঠাৎ একটা জলাভূমিতে সে দেখতে পায় দুটি পাথর পড়ে আছে। পাথর দুটিকে দেখে রঘুর যেন কেমন একটা মনে হয়, কিন্তু সেগুলোকে রঘু কোনো পাত্তা না দিয়েই চলে যায়। যখন রঘু বাড়ি ফেরে তখন হঠাৎ রঘুর প্রচন্ড জ্বর ওঠে। রঘু জ্বরের মধ্যে স্বপ্নাদেশ পায় ওই দুটো পাথর নাকি মা পার্বতী এবং বাবা শিব। ওই দুটো পাথরকে প্রতিষ্ঠা করে রঘু যদি ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নেয়, তবে তার জ্বর পুরোপুরি ভালো হয়ে যাবে। রঘু তার স্বপ্নাদেশ মতে নাকি ওই দুটি পাথরকে মন্দিরে প্রতিষ্ঠা করে আর চিরতরে ডাকাতি ছেড়ে দেওয়ার শপথ নেয়। স্বপ্নাদেশ মতে তারপর নাকি তার জ্বরও সেরে গিয়েছিল। আর এখানেই শেষ হয়ে যায় বাংলার এক কুখ্যাত ডাকাতের গল্প। কিন্তু লোকমুখে কথিত আছে রঘু নাকি কোনো একজন ব্যক্তি ছিলেন না। বাংলায় যখন যখন নাকি ব্রিটিশদের অত্যাচার চরম পর্যায়ে পৌঁছেছে, তখন তখন নাকি বাংলার বিভিন্ন প্রান্তে অসংখ্য রঘু জন্ম নিয়েছিল। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে শুধু একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করার দরকার নেই। আর ভিডিওটা এতদূর দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।